আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফাহমিদা সালাম। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে শিশু ২৮। নিখোঁজদের খোঁজে এখনও হাসপাতালগুলোতে ভিড় করছেন স্বজনেরা। চিকিৎসাধীন ৭৮ জনের মধ্যে আইসিইউতে ভর্তি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেড়েই চলেছে নিষ্পাপ ফুলের মতো শিশুদের লাশের সংখ্যা, যাদের বয়স ১২ বছরের নিচে বলে জানায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়া ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বার্ন পেশেন্ট সবসময় একটা ঝুঁকিপূর্ণ, যত পার্সেন্টেজ বেশি থাকে ততটাই ঝুঁকি থাকে। ৬টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার, সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই ভবনটি বয়ে বেড়াচ্ছে পোড়াচিহ্ন। সোমবার দুপুর পর্যন্ত যেখানে শিশুদের কোলাহলে ছিল প্রাণচঞ্চল পরিবেশ, ঘটনাস্থলে গিয়ে সিআইডি সহ বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরাও। দাবির মুখে পুরাতন বিমান বাতিল, শিক্ষার্থীদের তালিকা ও ক্ষতিপূরণ সহ ৬ দফা মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন ৩য় শ্রেণীর স্কাই শাখার কক্ষ ভেদ করে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আহতদের সবশেষ অবস্থা কি এবং এই পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে জানাবেন। জি ফাহমিদা, এই এখন পর্যন্ত কিন্তু এই যে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখানে কিন্তু ৪২ জন মতো শিক্ষার্থী এখানে রয়েছেন, শিক্ষার্থী এবং শিক্ষক যারা এখানে ভর্তি রয়েছেন, এবং তাদের মধ্যে থেকে কিন্তু ২৫ জনের অবস্থা খুবই গুরুতর এবং এখন পর্যন্ত এই হাসপাতালটিতে ১০ জনের মৃত্যু হয়েছে এবং এই ১০ জনের মধ্যে কিন্তু এবং সর্বমোট যত মৃত্যু হয়েছে তাদের মধ্যে থেকে ২০ জনের লাশ এখন পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কিছু লাশ রয়েছে যেগুলো এতটাই পুড়ে গিয়েছে যে সেগুলো আসলে ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করা সম্ভব নয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে তাদের যথাযথ ডিএনএ টেস্ট করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং একটু জানিয়ে রাখি যে আজকে রাতে কিন্তু একটি বিদেশ থেকে একটি টিম আসছে, একটি বিশেষজ্ঞ ডাক্তারের টিম, এবং তারা এসে কিন্তু এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণ ওষুধ এবং রক্তের সরবরাহ রয়েছে। এবং আমি গতকাল রাত থেকে এখানে আসলে ছিলাম, তো আমরা যেটি দেখছিলাম যে কিছু স্বজন এসেছিলেন যাদের স্বজনদেরকে এখনও খুঁজে পাওয়া যায়নি, সেখান থেকে কিন্তু আজকে এখন পর্যন্ত ৬ জনকে খুঁজে শনাক্ত করা গিয়েছে, যদিও তাদেরকে মৃত অবস্থায় শনাক্ত করা গিয়েছে এবং তাদেরকেও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো আসলে এছাড়াও কিন্তু এইখানে যেই পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতি কিন্তু একটু থমথমে, কারণ আত্মীয় স্বজন বা যাদের আহত হয়েছে তারা সবাই আসছেন এবং কখন কি হচ্ছে আসলে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন এবং আমরা এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এবং মানুষকে বোঝানোর। এছাড়াও যদি আমি একটু আপনাকে বলি যে একটু আগে কিন্তু ঢাকা সিএমএইচ এর 2টি অ্যাম্বুলেন্স এখানে এই হাসপাতালে এসেছে এবং অন্যান্য হসপিটালে যারা ভর্তি আছেন, গুরুতর অবস্থায় আছেন, তাদেরকেও কিন্তু এখানে স্থানান্তর করা হচ্ছে। আসলে
আসলে এই এতটুকুই এখন পর্যন্ত সর্বশেষ ছিল। পরবর্তীতে 9টায় একটি ব্রিফিং হওয়ার কথা এখানে। এই ব্রিফিংয়ের পরে হয়তো আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। ফাহমিদা। জি ধন্যবাদ, সাথে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 31 জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। আমরা সকাল থেকেই এই বিষয়ে জানছিলাম। উত্তরার মাইলস্টোন স্কুল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আব্দুর রহিম। রহিম, ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল, তো এখন সেখানে কি অবস্থা, পরিস্থিতি কেমন? শিক্ষক বা শিক্ষার্থী যারা এখানে আছেন তাদের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা? রেদওয়ানা, বিকালে আপনাদেরকে জানিয়েছিলাম এখানে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা কিন্তু এখনও অবরুদ্ধ রয়েছে মাইলস্টোন স্কুলে, এবং এখানে কিন্তু এখনও উত্তেজিত রয়েছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা অবস্থান করছে এখনও মাইলস্টোন স্কুলের সামনে। এবং আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখনও স্কুলের মধ্যে কিন্তু পুলিশ এবং বিজিবির বেশ কিছু সদস্য এখনও অবস্থানে রয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি, আমরা জানতে চেষ্টা করছি শিক্ষার্থীদের যে 6টি দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু আইন উপদেষ্টা কিন্তু মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তাদেরকে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু তারা এখনও কিন্তু তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়, এবং তাদেরকে আইন উপদেষ্টা সহ উপদেষ্টাদেরকে কিন্তু এখনও স্কুলের ভেতরে অবরুদ্ধ রয়েছে। আমরা অল্প কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনী যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছিলেন উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার। এখানে তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আবারও উত্তেজিত হয়ে যায় এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও কিন্তু হচ্ছে আপনার এখন পর্যন্ত পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে মানিয়ে নেওয়ার, যাতে করে উপদেষ্টাদেরকে বের করে দেওয়া যায়। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তরা জোনের যে এডিসি রয়েছে তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছে, এবং তাকে কিন্তু ভুয়া বলে স্লোগান দিয়ে কিন্তু এখানে আবারও উত্তেজিত হয়ে পড়েছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুরো উত্তর এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু এখানে অবস্থান করছে। তাদের একটাই দাবি যে মৃতের সংখ্যা যাতে করে স্পষ্ট করে ঘোষণা করা হয়, এবং আহতদের লিস্টটাও যেন অতি দ্রুত ঘোষণা করা হয়, সঠিক তথ্যটি, এইটি তাদের কাছ থেকে দাবি জানানো হচ্ছে। কিন্তু যেহেতু আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দেওয়ার পরেও কিন্তু তারা এখন অবস্থান করছে, এটি তারা মানতে রাজি হচ্ছেন না। আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু এখনও ভেতরে রয়েছেন। এই ছিল আমাদের কাছে উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে থেকে। রেদওয়ানা, নতুন কোনো তথ্য আসলে আবারও যোগাযোগ করব। আব্দুর রহিম, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মর্মান্তিক এই ঘটনায় স্তম্ভিত সবাই। ছোট ছোট শিশুদের দাফনের সময় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। গাজীপুর, বরিশাল, টাঙ্গাইল, শরীয়তপুর, ভোলা, বাগেরহাট এবং লক্ষ্মীপুরে সমাহিত করা হয়েছে নিহত শিক্ষার্থীদের। এছাড়া দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির, 20 শিক্ষার্থীকে প্রাণে বাঁচানো শিক্ষিকা মেহরিন আর মেয়েকে খুঁজতে গিয়ে নিহত মা রজনী খাতুনের দাফন শেষ হয়েছে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সোমবার দুপুর 1টার কিছু পর হঠাৎ উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধবিমান। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে ঝলসে যায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শরীর। মর্মান্তিক দুর্ঘটনার খবরে পাগলপ্রায় হয়ে মেয়েকে বাঁচাতে ছুটে যান মা রজনী আক্তার। অন্যদের সহায়তায় মেয়ে বের হতে পারলেও আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন মা। গুরুতর অবস্থায় সিএমএইচে নেয়ার পর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। পরে কুষ্টিয়ায় দাফন হয় তার। মায়ের এমন করুণ মৃত্যু কিছুতেই মানতে পারছে না বেঁচে ফেরা মেয়ে। আমাদের ওখানে একটা গ্রিল ছিল নিচতলায়, ওটা ভেঙে আর্মি আঙ্কেলরা আমাদের সবাইকে বের করে। আম্মু আসছিল, একের দিকে সই, আর ঘটনাটা ঘটে 1:06 দিকে, তখন 1:06 দিকে আম্মু মরে যায়। স্বজনদের আহাজারি থামছে না 20 শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে মারা যাওয়া স্কুলটির শিক্ষিকা মেহরিন চৌধুরীর গ্রামের বাড়ি নীলফামারীতেও। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে 3য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তার। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই জীবন প্রদীপ নিভে যায় তার। অনেক খোঁজাখুঁজির পর সিএমএইচে মরদেহের সন্ধান পান স্বজনরা। পরে গ্রামের বাড়ি গাজীপুরে দাফন করা হয় সবার আদরের সাইমাকে।
তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রাকে সমাহিত করা হয়েছে টাঙ্গাইলে। কলিজার টুকরো মেয়েকে হারিয়ে কান্না থামছে না বাবার। একই শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়ি বাগেরহাটে। শরীয়তপুরের সখীপুরে জানাজা শেষে সমাহিত করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। আগুনে শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। বরিশালের মেহেন্দিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামির। ছেলের ক্ষতবিক্ষত মরদেহ দাফনের সময় বারবার মূর্ছা যান বাবা। এমন মৃত্যুতে হতভম্ব স্থানীয়রা। সপ্তম শ্রেণীর আরেক শিক্ষার্থী শায়ান ইউসুফের দাফন হয়েছে লক্ষ্মীপুরে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শিক্ষার্থী তাহিয়া তাবাস্তুম নাদিয়ার। শরীরের ৮০% পুড়ে গিয়েছিল তার। গুরুতর আহত হয়ে বার্ন ইউনিটে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে তার ভাই। এমন ঘটনায় শোকে স্তব্ধ ভোলাই গ্রামের বাড়ির স্বজনরা। এদিকে দুর্ঘটনা কবলিত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জন্মস্থান রাজশাহীতে বইছে শোকের বন্যা। এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী। হৃদয় বিদারক এই ট্র্যাজেডিতে কেঁদেছে গোটা দেশ। এমন মর্মস্পর্শী ঘটনার পুনরাবৃত্তি না হোক, এমনটি প্রত্যাশা প্রিয়জন হারানো স্বজনদের। আব্দুল হামিদ, RTV। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামকে রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানো হয়েছে। দুপুরে কুর্মিটোলায় কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়। পরে জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে করে নিহত তৌকিরের গ্রামের বাড়ি রাজশাহীতে পাঠানো হয় মরদেহ। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। নাজমুল হুদার রিপোর্ট। শেষবারের মতো বিমান ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তবে এবার এলেন লাল সবুজের পতাকা জড়ানো কফিনবন্দি হয়ে। দুপুরে ঢাকা সেনানিবাসের BF ঘাঁটিতে তৌকির ইসলামকে চিরবিদায় জানায় তার সহকর্মী, পরিবার ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় ফিউনারেল প্যারেডের মাধ্যমে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। অনুষ্ঠানের শুরুতেই তৌকির ইসলামের বীরত্বগাথা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। চাকরিকালীন সময়ে কর্মকর্তা দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। পরে স্বজনদের পক্ষে তার মামা কান্নাজড়িত কণ্ঠে স্মরণ করেন তাকে। যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত জানাজায় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও। এরপর সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে তার মরদেহ ধীরগতিতে মার্চ করে হেলিকপ্টারে নিয়ে পৈতৃক নিবাস রাজশাহীতে পাঠানো হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় তার। কুর্মিটোলায় জানাজা শেষে তৌকির ইসলাম সহ হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান বিমান বাহিনীর প্রধান। এ সময় দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সবসময় হতাহতের পাশে থাকবে এবং থাকছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সবকিছু করব। বিমান বিধ্বস্তে মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনীতে তৌকির ইসলামের 5.5 বছরের কর্মজীবনের ইতি ঘটে। নাজমুল হুদা, RTV, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সেই সঙ্গে নিহতদের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন GM মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, যাতে ঘটে বহু হতাহতের ঘটনা। এই ঘটনা তদন্তে মঙ্গলবার বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়ে নিহতদের পরিবারকে 5 কোটি টাকা এবং আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করে হাইকোর্ট। এর আগে সকালে বিমান বিধ্বস্তের এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ 5টি নির্দেশনা চেয়ে রিট করেন অ্যাডভোকেট AR রায়হান। যারা নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, ছাত্র হোক আর যেই হোক না কেন, প্রত্যেককে 5 কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ৩২ বছরে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যারা আহত আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসেছে। পরে এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন আইনে জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেলেও দেশে এরকম কোনো বিধান নেই। আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে, বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করেনি। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৫ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা তাও জানার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। এই ঘটনায় নিহত আহতদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। কালো পতাকা উত্তোলন করা হয়েছে। ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো, এমন প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছে, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। দুর্ঘটনা যে কোনো সময়ই হতে পারে, দুর্ঘটনা বলে কয়ে আসে না, এটা সত্য কথা, কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার বিষয়টা। দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানান। সবাই এগিয়ে আসবেন এবং সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা যাতে তাদের সম্ভাব্য সকল উপকারে আসতে পারি, এজন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, আমরা নিজেরও সোচ্চার আছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। সচিবালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিকেল 5টার দিকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়া শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেরি হওয়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে তারা। এ সময় তারা সচিবালয়ে রাখা ব্যারিকেড ভেঙে গাড়ি ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমাদের সাথে এরকম কেন আচরণ করা হলো? আমরা কি কোনো সহিংসতায় গেছিলাম? আমরা প্রথমে গিয়ে চাইছিলাম কি আমাদের দাবি দেখেন, আপনাদের সামনে টিয়ারশেল মারতেছে, এইচএসসি পরীক্ষা স্থগিত, এটা রাত 3টার সময় জানায়, লাঠিচার্জ ওরা করতেছে না, ড্রাইভার টাকা দিবে, ওই ন্যায্য দাবি নিয়ে এসেছি, এক দফা এক দাবি ওর পদত্যাগ করতে হবে। ওইসব শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে যোগ দেয় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী সহ অনেকে। তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, এতে কয়েকজন আহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য শিক্ষার্থীদের ছোড়া ঢিলে আহত হয়। আটক করা হয় কয়েকজনকে। পুলিশ প্রথমে লাঠিচার্জ শুরু করছে, তখন কিন্তু আর্মি এখানে উপস্থিত ছিল। আর্মি কোনো ধরনের অবস্থা নেয় নাই। স্টুডেন্টরা কিন্তু থেমে থাকবে না। যদি কোনো একটা স্টুডেন্টের গায়েও যদি
লাঠিচার্জ করা হয় তাহলে সবাই কিন্তু খেপে যাবে। আমরা যেহেতু স্বৈরাচার আমরা পতন করাতে পারছি, তাহলে এই সব স্বৈরাচার পতন করাতে 2 সেকেন্ডও লাগবে না। পুলিশ তাদের সচিবালয় থেকে বের করে দিলে 0 পয়েন্টের দিকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সচিবালয় সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সচিবালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের 2 কর্মীকে আটক করে পুলিশ। আতিকা রহমান, RTV, ঢাকা। 24 জুলাই বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন। রুটিন অনুযায়ী ওই দিন অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল ও অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, এই মুহূর্তে সচিবালয় এলাকায় আছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রাকিব, সচিবালয়ে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা? জি রেদওয়ানা, এখন সচিবালয়ের অবস্থা স্বাভাবিক রয়েছে। এর আগে আসলে কয়েকজনকে আটক করা হয় এবং 40 থেকে 50 জন আসলে আহত হয়েছে। বেলা 4টার দিকে আসলে এখানে হয় তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষার্থীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, এবং সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলে কিন্তু এই 40 থেকে 50 জন আহত হয় এবং তাদেরকে আসলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। আসলে মূলত তাদের কালকে যে আসলে ঘটনাটি ঘটল, মর্মান্তিক ঘটনা, সেই জন্য আসলে রাত 3টার সময় তাদের যে সময়সূচি, এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কারণে কিন্তু তারা আসলে এটিকে এক প্রকার দায়িত্ব জ্ঞানহীন হিসেবেই তারা আখ্যায়িত করেছে। বলছে আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় এভাবে শিক্ষা উপদেষ্টাই কাজ করতে পারে না, এবং শিক্ষা উপদেষ্টার মূলত পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এখানে বিশৃঙ্খলা করে এবং তারা 3টার সময় এখানে 1 নম্বর গেটে জড়ো হন এবং 4টা নাগাদ কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে কিন্তু তারা সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে তারা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে কিন্তু আসলে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তো এখন বলতে গেলে এখানের অবস্থা পুরোপুরি স্বাভাবিক রয়েছে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে। এখানে কিন্তু পুরো অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান হতে পারলেও দলীয় প্রধান হতে পারবেন না, নোড অফ ডিসেন্টের সুযোগ রেখে সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। 3/4 দল এই সিদ্ধান্তে একমত বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ। তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান না রাখাকে ব্যক্তি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হিসেবে দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অরণ্য গফুরের রিপোর্ট। দ্বিতীয় পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 17তম দিনের মতো আলোচনায় বসে ঐকমত্য কমিশন। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ ও দলীয় প্রধান থাকা না থাকা, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ নিয়ে আলোচনা হয় এদিন। বাকি দুটি বিষয়ে আলোচনা অপূর্ণ থাকলেও একই ব্যক্তির দল ও সরকার প্রধান হওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায় কমিশন। দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যারা পুনর্বিবেচনা করেন তাদের সিদ্ধান্ত। ক্ষমতার বিকেন্দ্রীকরণে এ সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে বলে মনে করে জামায়াত সহ বেশিরভাগ দল। আর বিএনপি সহ বিরোধিতাকারী দলগুলো মনে করে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার বিষয়টি দলের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি শুধু দলীয় প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেটা তার একটা রাইট খর্ব করার মতো। ডেমোক্রেটিক প্র্যাকটিসে, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট। শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করা থেকে বিরত রাখা এটা ঠিক হবে না। এখন আমরা যে
রিফর্ম করছি এবং অনেক চেঞ্জ আমরা নিয়ে আসতেছি, সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে। কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই যখন নিজ দলের ডেমোক্রেসি থাকে না। এবং আমাদের মূল প্রিন্সিপাল ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রীয়ভাবে যে ডিসেন্ট্রালাইজ হয়, দলীয়ভাবে এটা ডিসেন্ট্রালাইজ হয়। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগে যে প্রক্রিয়াই হোক সর্বসম্মতিক্রমে হবার পক্ষে একমত বিএনপি ও জামায়াত। অরণ্য গফুর, RTV, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে মামলার ৩০ আসামির পলাতক ২৪ জনের জন্য ৪ জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে মামলায় নতুন গ্রেফতার দেখানো ২ আসামি সহ মোট ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও শুনানি শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পরমাণু কর্মসূচি থেকে সরে আসবে না ইরান, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় অর্জন বলেও উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। স্পষ্ট করে বলেন, ইরান এই কর্মসূচি থেকে সরে আসতে পারবে না। এটি ইরানের বিজ্ঞানীদের অর্জন এবং জাতীয় মর্যাদার প্রশ্ন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।